আজ ৮ই আগস্ট আমরা যদি পিছনে ফিরে তাকাই তখন ২ বছর আগে ইন্টারিম গভর্নমেন্ট আসে এবং জুলাই অভ্যুত্থানের আসলে ২ বছর চলছে। যখন পিছনে ফিরে তাকান জুলাই নিয়ে আপনার কোন স্মৃতিটা কিংবা আপনার কোন কাজটা আপনাকে এখনো অনেক বেশি আবেগে ত্বরান্বিত করে? পুরা জুলাইটাই আসলে আমার জন্য একটা ভীষণ আবেগের জায়গা। আমি মুক্তিযুদ্ধের সময় আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। আমি মানে খুবই ছোট ওই সময়। মুক্তিযুদ্ধটা ওই সময় আমি বুঝিনি। ৯০-এর গণ অভ্যুত্থানের সময় আমি তরুণ। আমি তখন একদম রাস্তার একজন মানে অ্যাক্টিভিস্ট যেটাকে বলে। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। আমার ইন্টারমিডিয়েটের সময় আমার নামে তখন এরশাদ বিরোধী আন্দোলনে ৮টি মামলা। আমি পালিয়ে ঢাকায় এসেছি। তো তারপরে হচ্ছে একটা দীর্ঘ সময়ের পর আসলো ২৪-এর গণ অভ্যুত্থানের যে সময়। এই অভ্যুত্থান তো আর একদিন এভাবে দানা বাঁধেনি, আসলে ধীরে ধীরে দানা বেঁধেছে। সেক্ষেত্রে আমি ১৬ বছর আওয়ামী শাসনের এই ১৬ বছর পুরোটা সময় জুড়েই আমি আমার লেখালেখিতে অ্যাক্টিভ ছিলাম এবং যখন প্রয়োজন হয়েছে রাজপথে নামার রাজপথেও ছিলাম। তো এইসব থাকতে যেটা হয়েছে যে শেষের দিকে এসে মানে জুলাই থেকে এসে মানে যখন আন্দোলনগুলো আস্তে আস্তে দানা বাঁধতে বাঁধতে একদম তুঙ্গস্পর্শী, সেটা তো জুলাই ১৬ তারিখ থেকে যখন আবু সাইদকে যখন শহীদ করা হয়, তারপর থেকে মনে হয়েছে যে না, এখন আর শুধু মানে লেখালেখির মধ্যে থাকলে হবে না, এখন রাস্তায় নামতে হবে। তো খুব দুঃখজনক হলো সত্য যে ওই সময় মানে এই মানে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমাদের ইন্টেলেকচুয়ালসরা ঠিক সেভাবে আসলে পথে নামে নাই, ঠিক সেভাবে তারা সাড়াও দেয় নাই। বলা যায় যে খুব বেশিরভাগ ইন্টেলেকচুয়ালসরাই আসলে ফ্যাসিবাদের মানে তোষণ করে গেছে, তাদের পক্ষে ছিল। তাদের পক্ষে থেকে মানে আওয়ামী ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য একটা বড় ভূমিকা ছিল হচ্ছে এই কালচারাল ফ্যাসিস্টদের। সেদিক থেকে যদি আপনি তুলনা করেন যে ৯০-তে প্রচুর ইন্টেলেকচুয়ালসরা এরশাদ বিরোধী আন্দোলনের রাস্তায় ছিল, তখন গান, কবিতা, আবৃত্তি, পথনাটক এইসব দিয়ে একটা জমজমাট কালচারাল অ্যাক্টিভিজম ছিল। কিন্তু এই আওয়ামী ফ্যাসিবাদের সময় এসে এইটা ছিল না। এটা একদম হাতে গোনা কয়েকজন শুধু মানে কথা বলেছে, তবুও আমাদেরকে বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে বলা হয়েছে। আমরা বাংলাদেশকে বলতাম উগান্ডা, উগান্ডা এই হয়েছে সে হয়েছে, বা অন্য কোনো দেশের এভাবে কথা বলতাম। তো ভীষণ প্রতিকূলতার ভিতর দিয়েও আমরা কথা বলেছি এবং এই জন্য অসম্ভব রকমের মানে আমাদেরকে বিভিন্ন হুমকি ধামকি ফেস করতে হয়েছে। শেষের দিনগুলো মানে জুলাইয়ের পর থেকে এক ধরনের আত্মগোপনেই ছিলাম। জুলাইয়ের ৩ তারিখে আমি একটা ভিডিও মেসেজ দিয়েছিলাম যে সেখান থেকে যে সবাইকে পথে নামার জন্য বলেছিলাম। মানে তখন এসে মনে হয়েছিল যে এর পরে মানে এরপরে আর এদেশে থাকা যাবে না। আমার আমেরিকান ভিসা করা ছিল, আমি প্ল্যান করছিলাম যে কিভাবে যদি এই আন্দোলন ফেল করে তাহলে আমি আর দেশে থাকতে পারবো না। আমার তখন প্ল্যান হচ্ছে কিভাবে বাংলাদেশ ছেড়ে মানে অন্য দেশে পালানো যায়। এরকম একটা এক্সট্রিম লেভেলে চলে গেছিল। তারপরে যখন আমরা দেখলাম যে ১ তারিখের পর থেকে যখন এটা ৩ তারিখে যখন ঘোষণা করা হলো যে মার্চ টু ঢাকা, তখন মনে হয়েছে যে না, মানে এইবার ডু অর ডাই। আমি ৪ তারিখ রাতে আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম, সেই স্ট্যাটাস ছিল ডু অর ডাই, মানে আগামীকাল শাহবাগ দখল করব, ডু অর ডাই হাসবুনাল্লাহি নিয়ামুল ওয়াকিল। এই স্ট্যাটাস দিয়ে ভোরে ফজরের নামাজের পর তওবা করে, আল্লাহ যদি কোনো গুনাহ করে থাকি মাফ করে দিও, আজকে পথে নামবো। তো আজ গর্ব করে বলতে পারি যে শাহবাগ দখলের যে প্রথম দলটি শাহবাগ দখল করেছিল, আই এম ওয়ান অফ দেম। এবং এইসবের ভিতর দিয়েই এই পরিবর্তনটা হয়েছে এবং এই জন্য জুলাই হচ্ছে আমার কাছে একটা খুব বড় একটা আবেগের জায়গা। এবং আমি মনে করি যে জুলাইয়ের ভিতর দিয়ে বাংলাদেশ একটা নতুনভাবে একটা মানে পথ চলা শুরু করেছে। হোপফুলি আজকে যারা ক্ষমতায় আছে তারা এটা ভুলে যাবে না এবং তারা বাংলাদেশকে সঠিকভাবে ড্রাইভ করবে।